ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ১৯৭১ ভেতরে বাইরের তৃতীয় পর্ব। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণের জবাবে পূর্ব পাকিস্তানের বিভিন্ন বাহিনীর বিদ্রোহী জওয়ানরা ২৬শে মার্চ থেকে বিজয় দিবস পর্যন্ত দেশের স্বাধীনতার লক্ষ্যে নিরলসভাবে লড়াই করেছেন। কর্মস্থল ছেড়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসেন বহু সেনা। তাদের ভিত্তিতেই ১১টি সেক্টরে প্রায় লক্ষাধিক মুক্তিসেনা নিয়ে গড়ে উঠেছিল মুক্তিবাহিনী। দীর্ঘ ২০ বছরের পাকিস্তানি বিমান বাহিনীর ক্যারিয়ার ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন বইয়ের লেখক মুক্তিযুদ্ধের উপসেনাপতি একে খন্দকার। তার নেতৃত্বেই যুদ্ধকালীন সময় গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। বীর বিক্রম খেতাবধারী এই দেশপ্রেমিক দায়িত্ববোধ থেকেই যুদ্ধে অংশ নিলেও ৭ই মার্চের ভাষণে শেখ মুজিব দেশের মানুষকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন একথা তিনি বিশ্বাস করেন না। ওই ভাষণের শেষে শেখ মুজিব জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন, এমনটা তার বইয়ে তুলে ধরায় হাসিনা রেজিমের রোশানলে পড়তে হয় তাকে। ১৯৭১ ভেতরে বাইরে বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। পাঁচই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিয়োগ দেন। ৭ মার্চ জেনারেল টিক্কা খান ঢাকায় পৌঁছান। এরপর ইয়াহিয়া খান ২৫শে মার্চ জাতীয় অধিবেশন বসার ঘোষণা দেন। তার এই ঘোষণার পরও পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত সামরিক ইউনিট নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত থাকে। একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে ১৫ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। তাদের মধ্যকার আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছিল না। আমি লক্ষ্য করলাম আলোচনার আড়ালে পাকিস্তানিদের অস্ত্র ও সেনা আসা অব্যাহত আছে। ১৫ই মার্চ থেকে ঢাকায় শেখ মুজিব ও ইয়াহিয়া খান উভয়ই আলোচনার নামে দুই ধরনের রাজনৈতিক খেলা খেলছিলেন। প্রায় ১০ দিন ধরে দুজনের মধ্যকার আলোচনা রাজনৈতিক সমস্যা সমাধানে বিশেষ কোনো তাৎপর্য ভূমিকা রাখেনি। এদিকে ভুট্টো বলেন যে মুজিবুর রহমানের দাবি অনুযায়ী নতুন সংবিধান প্রণয়নের আগে ক্ষমতা হস্তান্তর করতে হলে তা একই সঙ্গে পাকিস্তানের উভয় অংশের সংখ্যাগরিষ্ঠ দলের কাছে করতে হবে। ২২ মার্চ আওয়ামী লীগ এই পরামর্শ গ্রহণ করে নেয়, কিন্তু সেনাবাহিনী তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এটাকে নিবৃত্ত করার লক্ষ্যে একটি নতুন ফর্মুলা দাঁড় করায়। সেনানিবাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর ইয়াহিয়া খান রাজনৈতিক সমাধানের পরিবর্তে আগের ছক্কাটা সামরিক আক্রমণের পথ বেছে নেন। সেনাবাহিনীর কর্মকর্তা তাকে বোঝাতে সক্ষম হন যে রাজনীতিবিদদের কাছে তার নতি স্বীকার করার কোনো প্রয়োজন নেই। তারা প্রেসিডেন্টকে আশ্বাস দেন যে সেনাবাহিনী খুব সহজেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল জাতীয় পরিষদের অধিবেশন আবারও স্থগিত হতে যাচ্ছে। আলোচনায় কোনো অগ্রগতি না দেখে ঢাকা ও অন্যান্য শহরে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ২৩ মার্চ পাকিস্তান দিবসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা পাকিস্তানের পতাকা না উড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। কর্নেল আতাউল গনি ওসমানীকে ১০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব তার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ২২ মার্চ অবসরপ্রাপ্ত বাঙালি সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তা ও সৈনিকেরা বায়তুল মোকাররমে একটি বিরাট সমাবেশ করেন। সেখানে তারা কর্নেল ওসমানীর কাছে দেশের সংঘাতময় পরিস্থিতিতে তাদের করণীয় সম্পর্কে জানতে চান। কর্নেল ওসমানী তাদের বললেন, চিন্তা করো না, আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে ট্যাঙ্ক প্রতিহত করব। অর্থাৎ ওসমানী সাহেব সৈনিকদের বোঝাতে চাচ্ছিলেন যে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তারা পাকিস্তানি বাহিনীর সামরিক তৎপরতা থামিয়ে দেবেন। তার এই কথা শুনে বাঙালি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সৈনিকেরা হতাশ হন। পাকিস্তানিরা যেখানে ব্যাপক সামরিক শক্তি গড়ে তুলছে সেখানে এ ধরনের কথা তাদের আশ্বস্ত করতে পারেনি। এদিনের সমাবেশে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসফাকুল মজিদ বলেছিলেন, আমরা সৈনিক, কথার চাইতে কাজে বিশ্বাস করি। জেনারেল মজিদ একমাত্র বাঙালি যিনি ইংল্যান্ডের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে ১৯২৪ সালে কিংস কমিশন পেয়েছিলেন।
এ সময় হাতে গোনা মাত্র কয়েকজন ভারতীয় স্যান্ডহার্টস থেকে কিংস কমিশন পেয়েছিলেন। তিনি ফিল্ড মার্শাল আইয়ুব খানেরও জ্যেষ্ঠ ছিলেন। এদিন অবসরপ্রাপ্ত বাঙালি সামরিক সদস্যদের পক্ষ থেকে আনুগত্যের নিদর্শন হিসেবে জেনারেল মজিদ সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শেখ মুজিবকে একটি তরবারি উপহার দেন। এই ঘটনার 2 দিন আগে অর্থাৎ 20 মার্চ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। তাদের একজন বঙ্গবন্ধুকে বলেন, হে বঙ্গবন্ধু, বাংলার স্বাধীনতা কি করে আদায় করতে হয় তা আমরা জানি, শুধু আপনি আমাদের পাশে থাকুন, আমাদের নেতৃত্ব দিন। এই সংবাদগুলো সে সময়ে পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়েছিল, তবু রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। 23 মার্চ সন্ধ্যার একটু পর আওয়ামী লীগের 2 জন এমপিএ আমাদের বাসায় বেড়াতে আসেন। তাদের একজন পাকিস্তান নৌবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার AKM মাহবুবুল ইসলাম। তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেন এবং MNA নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তারা আমাকে জানান, আবার একটা সুরাহা হতে যাচ্ছে। আলোচনার মাধ্যমে আমরা এখন একটি সমাধান পেতে যাচ্ছি। এ কথা শুনে আমি অবাক হয়ে যাই এবং প্রচণ্ডভাবে ধাক্কা খাই। যেখানে আমরা প্রতিদিন পাকিস্তানিদের শক্তি বৃদ্ধি প্রত্যক্ষ করছি, যেখানে বাঙালিদের আড়ালে রেখে পাকিস্তানি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে গোপনে সভা করছেন, আর আমাদের নেতারা সবকিছু দেখে শুনেও নিশ্চিন্ত মনে আমাদের শান্তির বাণী শোনাচ্ছেন। মার্চের শুরুতে রাজনৈতিক নেতৃত্ব কখনো স্বায়ত্তশাসনের কথা, কখনো 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনার কথা, কখনো বা কনফেডারেশনের কথা বলতেন। মার্চের শুরুতে পাকিস্তানিদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অনেক আলাপ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আলাপ কী হয়েছিল তা কিন্তু সঠিকভাবে কোনো পত্রিকায় ছাপা হয়নি। আলোচনার পর রাজনৈতিক নেতৃত্ব সংবাদ সম্মেলনে বা জনসমক্ষে খোলাখুলি কিছু বলতেন না। বিশেষ করে 16 মার্চ থেকে 25 মার্চের মধ্যে ইয়াহিয়া বা ভুট্টোর সঙ্গে বঙ্গবন্ধুর কী আলাপ আলোচনা হয়েছিল তা কখনো জানা যায়নি। সবকিছু খোলাসাভাবে প্রকাশিত না হওয়ায় কখনো কখনো রাজনৈতিক নেতাদের মন্তব্য জাতিকে আরও বিভ্রান্তিতে ফেলছে। 21 মার্চ দৈনিক আজাদ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ ছিল, সংগ্রামী বাংলার অপ্রতিদ্বন্দ্বী নায়ক শেখ মুজিবুর রহমান গতকাল তার দলের শীর্ষস্থানীয় অপর 6 জন সহকর্মীকে নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে 130 মিনিট আলোচনা শেষে তিনি ও তার সহকর্মীগণ সহসা বদনে প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে আসেন। পরে তার বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন যে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। শেখ সাহেব বলেন, রাজনৈতিক সংকট সমাধানের পথে তারা এগুচ্ছেন। 25 মার্চের সকাল থেকে দেখতে পাই সেনানিবাসের অভ্যন্তরে পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছে। ট্যাঙ্ক, কামান ইত্যাদি ভারী অস্ত্রগুলো প্রস্তুত করা হচ্ছে। একটা যুদ্ধপূর্ব থমথমে ভাব সেনানিবাসের সর্বত্র দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছিল সামনে একটি অনিশ্চিত সময় আসছে। আমি পাকিস্তান বিমান বাহিনীতে দীর্ঘ সময় চাকরি করেছি। সৈনিক হিসেবে বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ আমার ছিল। তবু ভেবে দেখলাম, আসন্ন অনিশ্চিত পরিস্থিতিতে আমার কোনো সমস্যা হলে হোক, কিন্তু আমার স্ত্রী ও পুত্রদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া উচিত। আমি ওদের আজিমপুরে স্ত্রীর বড় বোনের বাসায় পাঠিয়ে দিলাম। 25 মার্চ সন্ধ্যায় আমি এয়ারপোর্টের টারমাকে দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আমি এই কাজটি করতাম। এখানে দাঁড়িয়ে একান্তে বোঝার চেষ্টা করতাম যে প্রশাসন ও রাজনীতিতে প্রকৃতপক্ষে কী হতে যাচ্ছে। ইয়াহিয়া খান 15 মার্চ ঢাকায় আসেন। তখন থেকে সব কাজ শেষে প্রতিদিন বিকেলবেলায় তার গাড়িবহর নিয়ে তিনি ক্যান্টনমেন্টে আসতেন এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে চা চক্রে মিলিত হতেন। 25 মার্চ বিকেলে প্রতিদিনের মতো প্রেসিডেন্ট ইয়াহিয়া বিরাট গাড়িবহর নিয়ে সেনানিবাসে এলেন। প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট গাড়ির ভেতরে ইয়াহিয়া খান বসা, গাড়িতে পাকিস্তানের পতাকা উঠছে। তিনি চলে গেলেন চা চক্র অনুষ্ঠানে। সন্ধ্যার পরপরই চা চক্র শেষে প্রেসিডেন্ট ইয়াহিয়া তার বিরাট গাড়িবহর নিয়ে সেনানিবাসের ভেতর থেকে চলে গেলেন প্রেসিডেন্ট হাউসে। এর কিছু পরে আমি লক্ষ্য করলাম সেনানিবাস থেকে 2টি গাড়ি আগে থেকে অপেক্ষারত একটি বোয়িং 707 বিমানের কাছে গিয়ে দাঁড়ালো। গাড়ি দুটিতে কোনো পতাকা বা স্টার নেই, যা প্রেসিডেন্ট বা জ্যেষ্ঠ অফিসারদের গাড়িতে থাকে। ভালো করে তাকিয়ে দেখলাম বোয়িং 707 বিমানটি সেনা সদস্যরা কর্ডন করে আছেন। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ওই 2টি গাড়ির একটি থেকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেরিয়ে এলেন এবং বোয়িং 707-এ আরোহণ করলেন। অথচ একটু আগেই আমার সামনে দিয়ে ইয়াহিয়া খানের গাড়িবহর সরকারি বাসভবনে চলে গিয়েছিল।
প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া খানের চলে যাওয়াটা ছিল সাজানো একটি নাটক। উদ্দেশ্য ছিল মানুষ যেন বোঝে যে ইয়াহিয়া খান প্রতিদিনের মতো তার বাসভবনে চলে গেছেন, যা ছিল একটা ধোঁকা। পরে জেনেছিলাম 4 তারকা আর পতাকা দণ্ডে জাতীয় পতাকা লাগানো গাড়িতে নকল প্রেসিডেন্ট হিসেবে বসেছিলেন ব্রিগেডিয়ার রফিক। ইয়াহিয়া খানের এভাবে গোপনে ঢাকা থেকে চলে যাওয়া দেখে আমার মনে হলো ওরা চেষ্টা করছে যেন ঢাকার মানুষ বা ক্যান্টনমেন্টের বাঙালিরা প্রেসিডেন্টের চলে যাওয়ার খবরটি জানতে না পারে। সেই সময়ে পূর্ব পাকিস্তানের পত্রিকাগুলোতে বঙ্গবন্ধুর বাসা ও আওয়ামী লীগের কার্যালয়ের ঠিকানা ও ফোন নম্বর দেওয়া থাকত। প্রেসিডেন্ট বিমানে আরোহণের সঙ্গে সঙ্গে আমি বঙ্গবন্ধুর বাসায় একটা টেলিফোন নম্বরে রিং করে ইয়াহিয়া খানের এইমাত্র ঢাকা ছেড়ে চলে যাওয়ার সংবাদটি দিলাম। টেলিফোনের ওপার থেকে কে ফোন রিসিভ করেছিল তা আমি জানতে পারিনি, কিন্তু গলার স্বর ছিল খুব গম্ভীর ও ভারী। আমি ফোনে কারো নাম ধরেও চাইনি, আর আমার পরিচয়ও তাকে বলিনি। তারপর আমি ক্যান্টনমেন্টের ভেতরে চলে যাই। ক্যান্টনমেন্টের ভেতরে যতগুলো বাঙালি পরিবার ছিল তাদের অনেকের বাসায় গিয়ে আমি জানাই এইমাত্র ইয়াহিয়া খান গোপনে ঢাকা ছেড়ে চলে গেলেন। মনে হয় আজ রাতে সাংঘাতিক কিছু একটা হবে, তবে আমি জানি না বা আমার কোনো ধারণাও নেই যে কি ঘটতে যাচ্ছে। যদি পারো তোমরা নিরাপদ কোনো জায়গায় চলে যাও। আমি ফ্লাইট লেফটেন্যান্ট রেজার বাসায় গিয়ে লক্ষ্য করলাম বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে তিনি আলাপ আলোচনা করছেন। আমি তাকে পৃথকভাবে ডেকে নিয়ে প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের সংবাদটি জানালাম। তাকে আরও জানালাম যে আমি খবরটা বঙ্গবন্ধুর বাসায় পৌঁছে দিয়েছি, কিন্তু সঠিক জায়গায় পৌঁছেছে কিনা তা নিশ্চিত নই। তাকে অনুরোধ করলাম বঙ্গবন্ধুর বাসায় গিয়ে সংবাদটি আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছে দিতে। রেজার বাসা থেকে আমি আমার বাসায় চলে আসি। রেজা আমার অনুরোধ মতো বাসা থেকে বেরিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বঙ্গবন্ধুর বাসায় পৌঁছান। পরবর্তী অংশটুকু আমি রেজার বই থেকে উল্লেখ করছি। গেলাম 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসভবনে, যেখানে মিছিল আর মিটিংয়ের ডামাডোল চলছিল এতদিন। এখন একেবারে নিশ্চুপ সমস্ত এলাকা। বঙ্গবন্ধুর বাড়ির গেটের ভেতরে আগে ঢুকিনি কোনোদিন। আজ একরকম নিরুপায় হয়ে ভেতরে গেলাম। দোতলা বাড়ির সব কামরাতেই বাতি জ্বলছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ইতিমধ্যে আমার পরিচিত জাতীয় সংসদের এক সদস্য বেরিয়ে এলেন। তাকে জিজ্ঞেস করলাম অবস্থা কেমন। উত্তরে তিনি বললেন, অবস্থা খুব ভালো। 4 দফার মীমাংসা হয়ে গেছে, বাকি 2 দফার সমাধান রাত্রে হয়ে যাবে। সকালে ঘোষণা শুনতে পারবো আমরা। তিনি সেই সঙ্গে গুজব ছড়ানো বন্ধ করার উপদেশ দিয়ে চলে গেলেন। বঙ্গবন্ধুর সঙ্গে পরিচিত হওয়ার কোনো সুযোগ হয়নি আমার, সুতরাং বাড়ির ভিতরে যাবার সাহস হলো না। মাননীয় সদস্যের সঙ্গে আমিও বেরিয়ে এলাম বঙ্গবন্ধুর বাড়ি থেকে। তিনি ফিরে এসে কিছু পরে আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন, কারণ ততক্ষণে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ কথা রেজা পরবর্তী সময়ে আমাকে জানিয়েছিলেন। ওই দিন রাতে আমি একটু আগেই, অর্থাৎ রাত 11টার আগেই শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ গড় গড় করে আওয়াজ শুনতে পেলাম। আমার সামরিক জ্ঞান থেকে বুঝতে পারলাম এটা বৃহদাকার সাজোয়াজানের শব্দ। আমি বিছানা থেকে উঠে লাইট না জ্বালিয়ে জানালার পর্দা ফাঁক করে দেখলাম রাস্তা দিয়ে ট্যাঙ্ক, সাজোয়া গাড়িসহ বিশাল এক সৈন্যবাহিনী শহরের দিকে এগোচ্ছে। আমার সামনে যতদূর দেখা যায় তত দূর পর্যন্ত আগুনের লাল শিখা দাও দাও করে জ্বলছে। বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূর্ব দিকের বসতবাড়িগুলো আগুনের আলোতে লাল হয়ে গিয়েছে। এসব দেখে আমার মনে হয়েছিল দেশে সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে, যার ফল হবে সুদূর প্রসারী। সারা রাত বিছানায় শুয়ে বসে কাটালাম। ঘুম আসছিল না, ঘুম আসা সম্ভবও নয়। শুয়ে শুয়ে অন্ধকারে শুনছিলাম বন্দুক আর কামানের শব্দ। কয়েক ঘণ্টা গোলাগুলির পর ঢাকা শহরের সম্পূর্ণ এলাকা বা অধিকাংশ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। বুঝতে বাকি রইল না যে এই রাতে ঢাকা শহরে বহু লোক হতাহত হয়েছিল। বঙ্গবন্ধুর গ্রেপ্তার হওয়ার খবর আমি কয়েকদিন পর পত্রিকা থেকে জানতে পারি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতার গ্রেপ্তার হওয়ার সংবাদটি পড়ে প্রথমত আমার খুব দুঃখ হয়েছিল। দ্বিতীয়ত তার গ্রেপ্তারের কথা জানতে পেরে আমার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় যে বঙ্গবন্ধু কেন এই রকমের ভুল করলেন, যা তিনি সহজেই এড়িয়ে যেতে পারতেন। পরবর্তী সময়ে এই কথাটি আমাকে খুব পীড়া দিত যে এই ভুল না হলে মুক্তিযুদ্ধে আমরা আরও ভালো করতে পারতাম। হয়তো অনেক মানুষ জীবন দিতে হতো না বা সম্পদের ক্ষয়ক্ষতি হতো না। তিনি গ্রেপ্তার হয়েছেন অথচ গ্রেপ্তারের আগে কোনো আদেশ, নির্দেশ বা উপদেশ দেননি এবং পরিষ্কারভাবে আমাদের ভবিষ্যতের করণীয় সম্পর্কে কিছু বলেননি। তার আদেশ বা নির্দেশের অভাবে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়।
আমি মনে করি নিজেকে নিরাপদ রাখার জন্য বঙ্গবন্ধুর যথেষ্ট সুযোগ ছিল এবং গোপনে থেকে তিনি যুদ্ধে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারতেন। যাই হোক, বঙ্গবন্ধু ২৫ মার্চ রাতে কি করতে পারতেন আর কি করতে পারতেন না সেটা অনুমান সাপেক্ষ। সেই রাতে যেটা ভালো মনে করেছেন তিনি সেটাই করেছেন। আমরা পুরো বিষয়টি বিচার করি আমাদের অবস্থান ও চিন্তাভাবনা থেকে, কিন্তু বঙ্গবন্ধু হয়তো পুরো বিষয়টি বিবেচনা করেছেন তার সর্বোচ্চ অবস্থান থেকে, যেখান থেকে তিনি সবকিছু দেখতে ও বুঝতে পারতেন। তবে আমার ধারণা তিনি গ্রেপ্তার না হলে ক্ষয়ক্ষতি কম হতো, সময়ও কম লাগত এবং মুক্তিযুদ্ধকালে তার নেতৃত্বের অভাবে পরবর্তী সময়ে জন্ম নেওয়া অনেক বিভেদ, অবিশ্বাস, সন্দেহ কুড়িতেই বিনষ্ট হয়ে যেত। ২৫শে মার্চ রাতে আক্রান্ত হওয়ার আগেই বঙ্গবন্ধু সহ শত শত লোকের নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ ছিল। ২৫ মার্চ রাতে সুযোগটি গ্রহণ না করায় বঙ্গবন্ধু শেখ মুজিবের গ্রেফতারকে নিয়ে বহু রকম আলোচনা ও সমালোচনা হয়। তবে প্রথমেই এই ঘটনাটিকে আমাদের সোজা ও সরল চোখে দেখতে হবে এবং বুঝতে হবে যে প্রকৃত ঘটনাটি কী ঘটেছিল। এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল এবং প্রত্যেকেই বুঝতে পারছিল যে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করবে। তার গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আন্দোলন ও যুদ্ধের নেতৃত্ব প্রসঙ্গটি চলে আসে। তিনি যদি গ্রেপ্তার হন তাহলে আন্দোলন ও সংগ্রামের নেতৃত্ব কে দেবেন? বঙ্গবন্ধুর খুবই কাছের সহকর্মী ছিলেন তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। স্বভাবতই কেউ কেউ মনে করতেন তাদের ডেকে বঙ্গবন্ধুর বলা উচিত ছিল, আমাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তোমাদের আন্দোলন এগিয়ে নেওয়া এবং দেশকে স্বাধীন করার দায়িত্ব নিতে হবে। অতএব নিজ নিজ উদ্যোগে তোমরা গোপন স্থানে চলে যাও এবং পরে সুযোগ বুঝে তোমরা একত্র হয়ে আমার রেখে যাওয়া কাজগুলো শেষ করবে। আমার জানা মতে সেরকম কোনো নির্দেশ কিংবা আদেশ কিংবা পরামর্শ তিনি কাউকে দেননি। মুক্তিযুদ্ধের সময় থিয়েটার রোডে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই আমি মুক্তিযুদ্ধের শেষের দিকে থাকতাম। একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে আপনি কি তার কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছিলেন? উত্তরে তিনি বলেছিলেন, না, আমি কোনো নির্দেশ পাইনি। ওই রাতে বঙ্গবন্ধু সবাইকে আত্মগোপন করার কথা বললেন, অথচ তিনি কোথায় যাবেন সে কথা কাউকে বলেননি। যদি তিনি গ্রেপ্তার হন তাহলে দলের নেতৃত্ব কী হবে তাও তিনি কাউকে বলেননি। এছাড়া মইদুল হাসান, উইং কমান্ডার SR মির্জা এবং আমার মধ্যকার আলোচনা ভিত্তিক মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন গ্রন্থটিতে ২৫ মার্চ সন্ধ্যায় তাজউদ্দিন আহমদ ও শেখ মুজিবের সাক্ষাতের বিষয়ে সাংবাদিক মইদুল হাসান বলেন, ২৫ থেকে ২৬ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান যে পাকিস্তানিদের হাতে বন্দী হবেন, তিনি যে বাড়িতেই থাকবেন এই সিদ্ধান্তটা তিনি দলের নেতৃস্থানীয় কারো সঙ্গে আলাপ করেননি। তেমনি বলে যাননি যে তিনি না থাকলে কে বা কারা নেতৃত্ব দিবেন এবং কোন লক্ষ্যে কাজ করবেন। নেতৃত্ব দেওয়ার জন্য কি কোনো আলাদা কমিটি করতে হবে? তাদের কৌশলটা কি হবে? এদের কি কোনো কর্মসূচি থাকবে? সেখানে দলের প্রবীণদের কি ভূমিকা হবে? তরুণদেরই বা কি ভূমিকা হবে? এসব কোনো প্রশ্নের উত্তরই কারো জানা ছিল না। মইদুল হাসানের কথাগুলো সামগ্রিকভাবে বাস্তব। তার কথাকে সমর্থন করে বলছি, ২৫ মার্চ রাতে তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। তাজউদ্দিন সাহেব তাকে স্বাধীনতার একটি লিখিত বার্তা রেকর্ড করার জন্য অনুরোধ করেন, কিন্তু বঙ্গবন্ধু তার কথায় সম্মত হননি। উত্তরে বঙ্গবন্ধু বলেন, আমার বার্তা প্রচার হলে এবং পাকিস্তানিরা তা শুনলে তারা আমাকে দেশদ্রোহী বলবে। বঙ্গবন্ধুর এই কথা শুনে তাজউদ্দিন সাহেব হতাশ হয়ে বাসা থেকে বেরিয়ে যান। বঙ্গবন্ধু দেশের জন্য বহু কিছু করেছেন, কিন্তু সাধারণ মানুষের মতো তিনিও কিছু ভুল করেছিলেন। তিনি এমন সময় এই ভুলগুলো করেছেন যখন সমগ্র জাতি একটা সংকটকালীন অবস্থায় উপনীত হয়েছে। এ সময় সারা দেশের মানুষ তাকিয়েছিল বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে তার দিকে, তার নির্দেশ শুনতে। কিন্তু সেই ক্রান্তিকালীন সময়ে তিনি নির্দেশ দিতে পারেননি। মার্চের শুরুতে পূর্ব পাকিস্তানে কম সংখ্যক পশ্চিম পাকিস্তানি সৈন্য উপস্থিত ছিল। বিপরীতে এখানে কয়েক ব্যাটালিয়ন বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ ছিল, যাদের সংখ্যা ছিল পাকিস্তানিদের চেয়ে বেশি। এছাড়া বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিক অসহযোগ আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন। এ সময় তিনি যদি বাঙালি সেনা, ইপিআর আর পুলিশকে কোনো নির্দেশ দিতেন তাহলে আমাদের বিশ্বাস সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে অল্প রক্তপাতে আমরা যুদ্ধ জয় করতে পারতাম। এটাই হয়তোবা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।